This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাধ্যমিকে একটা প্রশ্ন আসতো মনে আছে, রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি? দেখুন, এটা সেই পতনের কারণ ব্যাখ্যা করার কোনো ক্লাস নয়। আর এই যাকে দেখলেন সিনেমার যে টুকরোটা, সেটা সিনেমাটা জুলিয়াস সিজার, কিন্তু ওখানে মার্লন ব্র্যান্ডো বিখ্যাত অভিনেতা, তিনি ক্লাস নিচ্ছিলেন না। আবার উল্টো দিক থেকে দেখলে তিনি অ্যাকচুয়ালি ক্লাসই নিচ্ছিলেন। ক্লাস নিচ্ছিলেন কাদের জানেন? রোমের জনতা। সেই জনতা যারা তার কিছুক্ষণ আগেই জুলিয়াস সিজারকে হত্যা করে চরম উৎসাহে, উদ্দীপনায়, আনন্দে ফেটে পড়ছিল। ব্রুটাস যখন খুন করেছিলেন তখন তাদের মনে হয়েছিল যে এই অত্যাচারী লোকটার এরকমই শাস্তি হওয়া উচিত ছিল। অথচ যে মুহূর্তে মার্ক অ্যান্টনি, ওইখানে সিজারের বন্ধু, তিনি তাদের সামনে দাঁড়িয়ে যে মুহূর্তে বুঝিয়ে দিলেন যে আসলে সিজারই ছিলেন সেই ব্যক্তি যিনি রোমান সাম্রাজ্যকে ওরকম একটা অসাধারণ জায়গায় নিয়ে গেছিলেন, ওরকম গোটা বিশ্বের মধ্যে এরকম একটা দাপুটে জায়গায় নিয়ে গেছিলেন, তখন থেকেই কিন্তু ওই জনতা মুহূর্তের মধ্যে ঘুরতে শুরু করেছিল। এবার মার্ক অ্যান্টনি শুরুটা করেছিলেন কিভাবে? তিনি যখন ওই উন্মত্ত জনতার সামনে বক্তব্য রাখতে শুরু করেছিলেন, তখন কিন্তু শুরু করেছিলেন ওই এক সুরে, আমিও আপনাদের মতো এই লোকটাকে হত্যা করতে চেয়েছিলাম, আমিও আপনাদের মতো অবিশ্বাস করেছিলাম এই লোকটাই যত সর্বনাশের মূল, এর উচ্চাকাঙ্ক্ষাই সবাইকে গিলে খাচ্ছে। সব মানুষের মনে হয়েছিল, বাহ, আমাদের মনের কথাই তো বলছে, শুনতে শুরু করেছিল। আর তারপর আস্তে আস্তে মার্ক অ্যান্টনি বুঝিয়েছিলেন ওই উচ্চাকাঙ্ক্ষাই কিভাবে আসলে রোমান সাম্রাজ্যের এই রকম একটা সুবর্ণ যুগ এনে দিয়েছিল, কিভাবে সিজার নিজেকে উৎসর্গ করেছিলেন এই রোমের মানুষজনের জন্য। ব্যাস মুহূর্তের মধ্যে সেই জনতা ঘুরে গেছিল এবং তারা ওই সিজারের হত্যাকারীদের ধাওয়া করেছিল। এটাই কি বলবেন? ডিগবাজি। আজকের দিনে রাজনীতিকরা যে ডিগবাজি খায়, এর সঙ্গে এই ডিগবাজির একটা তফাৎ আছে। এখানে অনেক মানুষকে একসঙ্গে মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দেওয়া যায়। জনগণকে যেভাবেই বোঝাবেন, যদি ঠিকভাবে বোঝাতে পারেন, মুহূর্তে ঘুরে যায়। এই যে মত মুহূর্তে বদলে দেওয়া যায়, এই বিখ্যাত হয়ে রয়েছে এই সিজারের আর মার্ক অ্যান্টনির ওই কথাগুলোর থেকে। এবং তাই জন্যই কিন্তু যখন এই জনগণ হঠাৎ করে এই রকমভাবে, মানে জনতা, উন্মত্ত জনতা যখন এইভাবে কারোর কথায় নেচে দৌড়ে বেড়ায়, তখন তাদের কি বলা হয় জানেন? রোমান মব, রোমের জনতা, ওই যারা মুহূর্তে মুহূর্তে বদলে যায়। আর সেটার থেকেই এখন একটা নতুন ধরনের বক্তব্য শুরু হয়ে গেছে, একটা নতুন ধরনের ব্যাখ্যা শুরু হয়ে গেছে, যেটা গণতন্ত্রের একটা উল্টো পিঠ। সেটা কি জানেন? গণতন্ত্র মানে কি? ডেমোক্রেসি। আর যেখানে এইভাবে জনগণকে খেপিয়ে তুলে ক্ষমতা হস্তগত করার চেষ্টা করা হয় এবং সেই উন্মত্ত জনতা প্রাথমিকভাবে নিজেদের চোখের সামনে যা পায় সব কিছুকে তছনছ করতে করতে এগিয়ে যায়, তখন সেটাকে বলে মবক্রেসি। এই মবক্রেসি জিনিসটা কতটা ভয়ঙ্কর ভাবুন তো। এরা যে কোনো দিকে যেতে পারে, যে কোনো কিছু বুঝতে পারে, সেটা ভুল বোঝা হলেও মুহূর্তে নিজেদের মত বদলে ফেলতে পারে। তাহলে তো এটার মধ্যে কোনো রকম কোনো স্থায়িত্ব নেই। আর যার মধ্যে স্থায়িত্ব নেই, সেটার হাতেই যখন ক্ষমতা চলে যায়, তখন সেটা হয় সর্বনাশের সূত্রপাত। দেখুন, ওই মার্ক অ্যান্টনি সিজারের মৃত্যুর পর যেভাবে ওই রোমের জনগণকে ব্যবহার করেছিলেন, রোমান মব, ইতিহাসে সেটাই সম্ভবত মবক্রেসির প্রথম ব্যবহার। মানুষকে বুঝিয়ে নিজের দিকে নিয়ে এসে তাদের খেপিয়ে কাজ হাসিল করার, সেটাই সম্ভবত প্রথম উদাহরণ। আর তার সর্বশেষ উদাহরণ
তার জন্য বেশি দূর যেতে হবে না, ঢাকায় চলে যান, দেখতে পাবেন। এবার মুশকিল হচ্ছে যে সেটা তো দেশের ভালোর জন্য রোমে দাঁড়িয়ে অ্যান্টনি করেছিলেন প্রথমবার, ঢাকার সর্বনাশের জন্য এই কাজটা কে করলো? রোমান অ্যান্টনির উল্টোমুখী বাংলাদেশি সংস্করণ কে বা কারা? এই প্রশ্নটা কিন্তু আমরা করছি না, প্রশ্নটা কারা করছেন জানেন? বাংলাদেশিরা। গত সপ্তাহে যেরকম ওই বাংলাদেশি হিন্দু দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তেমনই তো ঢাকায় প্রথমে ছায়ানট, তারপর উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এগুলো এই দীপু দাসের হত্যাকাণ্ড থেকে নজর ঘুরিয়ে দিতে করানো হয়েছে, সেটাও হতে পারে, কিন্তু সেটার জন্য তো আরও অনেক জায়গা ছিল। এই দুটো জায়গাকেই কেন বেছে নেওয়া হলো? কারণ এগুলোর সাথে সংস্কৃতির যোগ রয়েছে, মুক্ত চিন্তার যোগ হয়েছে, রবীন্দ্র নজরুলের যোগ হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কোথায় হামলা হয়েছে? বাংলাদেশের দুটো প্রথম সারির সংবাদ মাধ্যমে, প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসে। এবার প্রথম আলোর মধ্যে ওখানে বিশ্বাস করা হয়, ওখানকার লোকজন মনে করেন যে প্রথম আলোর মধ্যে একটা রুচি, একটা বিপরীত ধর্মী বক্তব্য মাঝে মধ্যে উঠে আসে। সত্যি কথাটা তারা বলে ফেলে, ধামাধরা অতটাও নয়, তাই তারা টার্গেট। আর ডেইলি স্টার একই কারণ, এবং তাদের একটা আন্তর্জাতিক মর্যাদা পর্যন্ত রয়েছে। এবার সেই দুটো জায়গায় যখন এই রকমভাবে আঘাত নেমে এসছে, হামলা হয়েছে, তখনই তো সবার টনক নড়তে শুরু করেছে। আর তারপরে এক আলোচনা সভায় বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশ তো ডেমোক্রেসি চেয়েছিল, সেটা মবোক্রেসি হয়ে গেল কি করে? মানে বাংলাদেশ চেয়েছিল রুমাল আর হয়ে গেছে বেড়াল। এবার সেটা কি করে রুমালটা বেড়াল হলো, সেটাই বিএনপির এই নেতা বুঝতে পারছেন না যে এতদিন ধরে যে আগুন জ্বালানোর জন্য তারা ধুয়ো দিয়েছিলেন, হাওয়া করেছিলেন, সে আগুনটা কিভাবে তাদের দিকে তাড়া করছে। শুধু একটাই প্রশ্ন, ওখানকার মানুষজন তো ইদানিংকালে যা যা করছেন, যা যা বলছেন, তাতে কোনটা ঠিক, কোনটা বেঠিক বলছেন, কোনটা সত্যি বলছেন, কোনটা সত্যি বলার ভান করছেন, এটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না। তাই ওনার বক্তব্য শুনেও বুঝে উঠতে পারছি না যে উনি যেই না বোঝার ভান করছেন, সেটা কি সত্যিই বোঝেননি নাকি বুঝেও আসলে এটা না বোঝার অভিনয়। দেখুন, গোটা ব্যাপারটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো জটিলতা নেই, এটা নিপাট সহজ সরল কথা। একজন বাংলাদেশি রাজনৈতিক নেতা, সোজা সাপটা বক্তব্য। শুধু একটা ছোট্ট প্রশ্ন, চেয়েছিলাম ডেমোক্রেসি, কেন পেলাম মবোক্রেসি? চেয়েছিলাম গণতন্ত্র, অথচ কেন পেলাম একটা বিশৃঙ্খল গুন্ডাতন্ত্র? মানে উনি একটু বিড়ম্বনায় পড়েছেন, তাই তো? এই বিড়ম্বনাকে কি বলা যায় বলুন তো? ধর্ম সংকট। না, এটা ওইভাবে দেখলে ভাববেন না যে এটা সত্যিকারের যা মানে ব্যাপারটা সেরকম। সত্যিই তো, ওনারা তো প্রথমে যখন ওই গত বছর জুলাই মাসে বাংলাদেশে আন্দোলনটা হয়েছিল, তখন তো ওনারা ওই আন্দোলনের পেছনে ছিলেন। তখন মনে হচ্ছিল হাসিনাকে দেশ থেকে একবার বিদায় করতে পারলেই রাজ্য পাট সব তো হাতের মুঠোয়। খোলা মনে খুল্লা সমর্থন জানিয়েছিলেন। এবার সেটা বুমেরাং হয়ে গেছে বলে এখন মনে হচ্ছে ধর্ম সংকটে পড়ছেন, নাকি সত্যি সত্যি এটা তাদের কাছে অন্যরকম ধর্ম সংকট? খেয়াল করে দেখুন, বাংলাদেশে যে আন্দোলনের ফলে হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হন, সেই আন্দোলনটা প্রচার কি ছিল? ছাত্র আন্দোলন। কিন্তু পরবর্তী কি দেখা গেল? আসলে ওটা তো সামনে এগিয়ে দেওয়া, খেপিয়ে দেওয়া রোমান মব, বাংলাদেশি মব। তাদের পেছনে কারা ছিল? জামাতে ইসলামের মতো মৌলবাদী দল, মৌলবাদী শক্তি। এবার ছাত্র আন্দোলনের সুফল জামাত পেয়েছে, এখন দেখা যাচ্ছে বিএনপি ভেবেছিল পাবে, পায়নি। তাই জন্যই হয়তো সালাউদ্দিন আহমেদদের এখন মনে হচ্ছে যা চেয়েছি কেন তা পাই না, আর যা পেয়েছি কেন তা চাই না। কারণ একটা নয়, অনেকগুলো কারণ তো রয়েছে তাদের এইরকম ভাবনার পেছনে। প্রথমত, হাসিনার বিদায়ের পর বাংলাদেশের প্রথম নির্বাচনের জন্য, মানে নির্বাচনটা ঘোষণা করার জন্য, নির্বাচন তো এখনো হয়নি, বিএনপিকে এতদিন ধরে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তারা তো আজ নয় কাল, কাল নয় পরশু
এই করে করে ভোটটাকে ক্রমশ পিছিয়েই দিয়ে যাচ্ছে, আচ্ছা তাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে যাচ্ছে। এবার যত পেছোচ্ছে তত তো ভেতরে ভেতরে তাদের একটা আতঙ্ক তৈরি হচ্ছে, কারণ দিনের শেষে তারা তো একটা রাজনৈতিক দল, তারাও তো সমস্ত মানুষজনের নাড়ি মাপেন। হ্যাঁ, শুধু নাড়ি মাপেন না, হ্যাঁ খানিকটা বুঝতেও পারেন যে কিভাবে যত সময় যাচ্ছে একটু একটু করে তাদের পেছন থেকে লোকজন ওই ধর্মান্ধ হয়ে গিয়ে এই মৌলবাদীদের দলে নাম লেখাচ্ছে। আরও একটা ভয় আছে, তারা তো জানেন যে ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছুদিন দমিয়ে রাখা যায়, সব মানুষকে কিছুদিনও দমিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে চিরকাল দমিয়ে রাখা যাবে না, তাই না? সুতরাং এখন যতই তারা অত্যাচার করুক, যতই ওই আওয়ামী লীগের লোকজন ইধার উধার ছিটকে চলে আসুক এ দেশে, নেতৃত্ব হয়তো এখানে রয়েছে, কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা তারা তো এতদিন ধরে চারপাশে ছিলেন, হয়তো মুখ বুজে থেকেছেন, হয়তো লুকিয়ে থেকেছেন, কিন্তু যত সময় যাবে তারাও তো ভেগ বদলে বিভিন্ন রূপে আস্তে আস্তে সামনে আসতে পারেন। এবার যত তারা আসবেন তত তো ওই বিএনপিকে ধরতে হবে যে তাদের প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি তৈরি হয়ে যাচ্ছে। ফলে তাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছিল, যত ভোট পেছোচ্ছে তত বেশি হাঁসফাঁস করেছেন তারা, আরে সময় পেয়ে যাচ্ছে তো, সময় পেয়ে যাচ্ছে তো। এবার মুশকিল হচ্ছে সময়টাই তো কেউ কেউ চাইছে আর তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যে ভোটের জন্য আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশকে, সেই ভোটটাও নাকি আরও পিছিয়ে যেতে পারে। এখন তো শোনা যাচ্ছে অরাজকতার অজুহাত দিয়ে ইউনূসকে কি আরও পিছিয়ে দেবেন ভোট, হয়তো নিজের থাকাটাকে একদিকে দীর্ঘায়িত করবেন, অন্যদিকে ভবিষ্যতেও যাতে থেকে যেতে পারেন সেই রাস্তাটা খুঁজে পেয়ে যাবেন, এই আশায় তিনি সময় নিয়ে যাচ্ছেন। এবার এটা তো তাদের জন্য বিএনপির জন্য রীতিমতো বিপজ্জনক একটা বিষয়। এবার দ্বিতীয়ত, বাংলাদেশের নির্বাচনের আগে যেরকম ভারত বিদ্বেষ চরমে উঠেছে, তেমন তো সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারটাও চরমে উঠেছে। এবার এইটা দেখে যে তারা নিশ্চিন্ত থাকবেন যে এর মধ্যে আমরা তো নেই, এটার তো সেরকম পরিস্থিতি নেই, কারণ এক এক করে হামলার লক্ষ্যবস্তু তো বদলে যাচ্ছে, এটাই তো মৌলবাদের নিয়ম। এখন তো বিএনপিকেও হামলার মুখে পড়তে হচ্ছে, এটাই তো স্বাভাবিক। খেয়াল করে দেখুন, পরপর প্রথমে আওয়ামী লীগ, তারপর মুক্তমনা যুক্তিবাদী মানুষ, তারপর সংখ্যালঘু হিন্দু, আর তারপর সংবাদ মাধ্যমের সঙ্গে বিএনপি, প্রত্যেকে বাংলাদেশের মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ যারাই ওই মৌলবাদীদের প্রতিপক্ষ হয়ে উঠতে পারে তাদের সবাইকে বিনাশ করার চেষ্টা করছে এই মৌলবাদীরা। এটা বুঝতে তো এখন আর কারুর অসুবিধা হচ্ছে না। এবার তাদের কাছে এখন তো অপশান হয়ে দাঁড়িয়েছে, টিকে থাকতে হলে ওই মৌলবাদকে পরাস্ত করতে হবে, কিন্তু ইতিমধ্যে তো তারা আসলে মৌলবাদকে বাঘ বুঝতে না পেরে হয়তো ভেবেছিলেন গরু ছাগল কিছু একটা, ঘোড়া টোড়াও গাধাও ভেবে থাকতে পারেন, মোদ্দা কথা হচ্ছে নির্বিষ কিছু একটা ভেবে তার পিঠে চড়ে বসেছিলেন। এখন দেখছেন এ তো বাঘ, বা না পারছেন থাকতে বসে, না পারছেন নামতে। গত শনিবার চট্টগ্রামে ওই বিএনপির এক নেতার বাড়িতে বাইরের থেকে তালা বন্ধ করে তো আগুন লাগিয়ে দিয়েছিল জামাতিরা, এবং সেই আগুনে একটা 7 বছরের মেয়ে পুড়ে মারা গেছে। এটা দেখেই হয়তো ভেতরে ভেতরে প্রমাদ গুনতে শুরু করেছেন এই বিএনপি নেতারা। অর্থাৎ হাসিনার ঘরে যে আগুন দেখে, ওই হিন্দুদের ঘরে যে আগুন দেখে বিএনপি নেতারা খুশি হয়েছিলেন, সেই আগুন যখন এখন তাদের পেছনে ধাওয়া করছে, তাদের ঘর পোড়াচ্ছে, তখন বেগম খালেদা জিয়ার দলের মনে হচ্ছে এটা কি হলো, কোথায় কি চেয়েছিলাম কি পেয়ে গেলাম, এ তো নাকের বদলে নড়ুন। এবং মজার কথা কি জানেন, একা বিএনপি নয়, এই একই কথা এখন মনে হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টিরও। ভাবছেন তো এরা আবার কোত্থেকে চলে এলো, এরা কারা? এরা নবগঠিত সেই পার্টি, যে পার্টিটা ওই হঠাৎ করে ভুঁইফোড় সব ছাত্র নেতারা মিলে বানিয়েছিল জুলাই আগস্ট মাসের পর। নাহিদ ইসলাম, সার্জিস আলম, নামগুলো মনে আছে? হাসিনা আর ভারত বিরোধিতার জন্য যারা নিজেদের একটা প্রবল জনপ্রিয় জায়গা তৈরি করে ফেলেছিলেন বাংলাদেশের মানুষের মধ্যে ওই জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে,
তারপর পরবর্তী ক্ষেত্রে তাদের মনে হচ্ছিল তারা সব ওই অংশ হয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের, এবং পরবর্তী ক্ষেত্রে তাদের মনে হচ্ছিল তারা তো সব থেকে জনপ্রিয়, সব থেকে মানুষের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক নেতা। সুতরাং এটাই তো সময় একটা রাজনৈতিক পার্টি তৈরি করে মানুষজনের কাছ থেকে পাসপোর্ট নিয়ে পাকাপাকিভাবে ক্ষমতার অলিন্দে ঢুকে পড়া। ঢুকতে গিয়ে তারা এখন কি দেখছেন, সেখানে বসে বসে তরোয়ালে শান দিচ্ছেন এই জামাত বা মৌলবাদীরা। তাদের এখন মনে হচ্ছে যে লক্ষ্যে হাসিনাকে সরিয়েছিলেন, যে লক্ষ্যে আন্দোলন করে তারা দাবি করেছিলেন রক্তে লাল ভোর এনেছি, গোটা বাংলাদেশটাই সেই লক্ষ্যচ্যুত হয়ে গেছে। মানে কে বা কারা তাদের হাত থেকে নতুন বাংলাদেশকে হাইজ্যাক করে নিয়েছে। কারা নিয়েছে? যারা ছায়ানট ভেঙেছে, যারা উদীচী ভাঙছে, তার আগে যারা রবীন্দ্রনাথের নামাঙ্কিত মিউজিয়াম বা নজরুলের ভাস্কর্য ভেঙেছে। এবার অবাক বিস্ময়ে দেখছেন, ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তাতে আর কি এলো গেল। বিষয়টা যে তাদের হাতের বাইরে চলে গেছে এখন তারা টের পাচ্ছেন। তাই জন্য এখন উঠে পড়ে লেগেছেন এটা প্রচার করতে যে ওই যারা এই সমস্ত ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে, তারা আর জাতীয় নাগরিক পার্টি এক নয়। একইভাবে এই রকমভাবে এই যে হাসিনা বিরোধীদের বিবেকগুলো জেগে উঠেছে, সেটার কারণও কিন্তু ওই বাঘ মানে মবক্রেসির পিঠে সবার হওয়া। মুশকিল কি জানেন, যখন এই মবক্রেসির বিষয়টাকে প্রমাণ করার জন্য, তার থেকে তারা আলাদা এটা প্রমাণ করার জন্য, এবং তারা কতটা বিবেকবান, কতটা বাংলাদেশের মানুষের সাথে একাত্ম এবং সেই মতোই চিন্তাভাবনা করেন, এটা বোঝানোর জন্যই ছাত্র নেতারা হামলার পর ছায়ানটে গেছিলেন। নাহিদ ইসলামরা তখন উদীচীর ওই সদস্যরা তাদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন, এবং নাহিদরা বুঝেছেন এরকম চলতে থাকলে ওসমান হাদির মৃত্যুকে হাতিয়ার করে ভারত আর আওয়ামী লীগকে ভিলেন বানিয়ে বেশি দিন টিকে থাকা যাবে না। ভোটে সফল হওয়া তো অনেক দূরের কথা, বরং ওই মবক্রেসির গুঁতোয় তাদের সাজানো বাগান শুকিয়ে যাওয়াটা সময়ের অপেক্ষা। আর মাঝখান থেকে হয়তো তখন তাদের আবার অন্য চিন্তা, দুশ্চিন্তা, এর মাঝখান থেকে না বিএনপির মতো রাজনৈতিক দল যারা এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধারে কাছে নেই, তারা লাভের গুড় খেয়ে না যায়। এখন নাহিদ ইসলামরা সব দোষ ওই মব মানে জনতার ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে ফেলতে চাইছেন, কিন্তু প্রশ্ন তো একটাই, কয়লা ধুলে কি ময়লা যায়? জামাতিদের হাত ধরে মৌলবাদের প্রশ্রয়ে যারা বাংলাদেশ দখল করলেন, তারা কি করে ওই দীপু দাসদের মতো সংখ্যালঘু হিন্দুর রক্ত মুছবেন, বা ওই ছায়ানট বা উদীচীতে হামলার মামলা থেকে নিজেদের আলাদা করবেন? দেখুন, হাদিকে হঠাৎ করে এরা সবাই অসাধারণ জননেতা বলে মনে করছেন। ঢাকার নির্দল প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে এই নাহিদ ইসলামরা ভারতের হাত দেখেছেন। ঠিক যেভাবে ওই চলন্ত বাইক থেকে গুলি করে হাদিকে খুন করা হয়েছে, তাতে পেশাদার খুনি ভাড়া করে হাদি হত্যার ষড়যন্ত্র হয়েছে বলেই এনসিপি নেতারা মনে করছেন। এবং এক্ষেত্রে তাদের মনে হচ্ছে আওয়ামী লীগেরই কিছু কর্মী সমর্থককে অনেক পয়সা খরচ করে গুলিটুলি ছোড়া শিখিয়ে হাদির ওপর হামলা করেছে ভারত, বা করিয়েছে। মানে ভারতের টাকায় আওয়ামী লীগের কর্মীরা হাদিকে হত্যার ট্রেনিং নিয়েছেন। এটাই এখন এই বাংলাদেশের ভারত বিরোধী নেতাদের নবতম প্রচারের একটা অস্ত্র। এটা ঠিক, হাদি যে কথাগুলো বলতেন সেটা ভারত বিদ্বেষে মোড়া, এবং হাদি যে কথাগুলো বলতেন আপনারা যদি শোনেন কোনো সময়, তাহলে বুঝবেন যে একটা লোক সে আপাদ মস্তক বিকৃত একটা ভাবনা নিয়ে চলছে, এবং লোকজনকে বুঝে গেছে। আজকাল দেখবেন এই যারা রিল টিল করে তারা বুঝে যায় যে এটা ঠিক কোন দিকটা লোকজন একটা কথা আছে খাচ্ছে, সেই অনুযায়ী তারা সব জিনিসপত্রগুলো করে। এই হাদিও বুঝে গেছিলেন ঠিক কোন জিনিসটা এখন বাংলাদেশের মানুষজন নিচ্ছেন, উনি ঠিক সেই কথাগুলোই বলতেন। এবার হাদিকে যেভাবে
এই গোটা বিষয়টা করা হলো, হঠাৎ করে তাকে একটা যে জননেতা বানিয়ে দেওয়া হলো, বিশাল একটা উচ্চতায় নিয়ে যাওয়া হলো, তার কারণ তো একটাই, একদিকে তার ভারত বিরোধিতাটাকে, তার সঙ্গে নিজেদের তারা যে সহমত পোষণ করছেন সেটাকে বুঝে মানুষজনের ভেতরে ভারত বিদ্বেষটাকে উস্কে দেওয়া, আর একই সঙ্গে ভারতের দিকে এই খুনের দায়টা ঠেলা। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে তারা ফিরিস্তি দিচ্ছেন, সব কিছু ভারত করিয়েছে, এটা 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 এত সহজ কেনই বা করবে? গোটা বাংলাদেশকে তো তাহলে ভারতের মারতে হবে, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষই তো আজকাল ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে। ভারত এখন অবধি ওখানে ওই নিরস্ত সব হিন্দুদের ওপর অত্যাচারের সমালোচনা করা ছাড়া, সতর্ক করা ছাড়া একটা কাজও করেনি, একটা কথাও বলেনি। এবং ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ভারত কোনো দিন তাদের ওখানে তো নাক গলানোর চেষ্টাই করেন। তাহলে বুঝতে এটা অসুবিধা হওয়ার কথা নয়, এগুলো সবই ওদের কষ্ট কল্পনা। তাহলে কথাটা হচ্ছে যে কেউ না কেউ তো মারিয়েছে ওই হাদিকে, আর তারপর তাকে নিয়ে গিয়ে ওই সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে টিয়ে গেছে, তার জন্যও তো প্রচুর টাকা পয়সা লাগে। এবার সবাই তো জানে যে একজন আত্মঘাতী জঙ্গিও টাকা না পেলে সুইসাইড জ্যাকেট পরে না, তার টাকাটা দিল কে, সেটা এখন জানা যাচ্ছে। ওই বাংলাদেশে এখন নিয়মিত আসা যাওয়া করছে পাকিস্তানের সেনা আর আইএসআই কর্তারা। আইএসআইতে নাকি আলাদা করে একটা ঢাকা সেল তৈরি হয়েছে যারা ওই বাংলাদেশ জুড়ে জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এর জন্য নাকি প্রতি মাসে 20 কোটি টাকা খরচ করছে পাকিস্তান। এবার নিশ্চয়ই আপনারা হাসছেন, ভাবছেন পাকিস্তান নিজেই তো দেউলিয়া দেশ, ও দেশের মানুষ আটা কিনতে ফতুর হয়ে যায়, এবার তারা কোত্থেকে আর বাংলাদেশকে টাকা দেবে? ভুলে যাবেন না, 2 দফায় আমেরিকার সাহায্যে ওই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে ঋণ পেয়েছে পাকিস্তান। এবং পাকিস্তানের ট্র্যাডিশনই তো হচ্ছে ধার করে টাকা এনে সেটাই জঙ্গিদের পেছনে খরচ করা, যাতে একটাই তো লক্ষ্য, ভারতের কোনোভাবে ক্ষতি করা যায়। এবার পাকিস্তানের মতো দেশ শুধু ভারত বিরোধিতার পেছনেই খরচ করে, তারা নিজেদের দেশের মানুষের ভালোর জন্য খরচ করে না। সুতরাং তারা যে এইভাবে বাংলাদেশে এই সমস্ত গুজব ছড়াতে বা সেখানে ভারত বিদ্বেষকে উস্কে দিতে টাকা খরচ করবে, এতে কোনো নতুনত্ব আছে নাকি? বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না। এবং শোনা যাচ্ছে আইএসআই এর ঢাকা সেলই নাকি টাকা দেওয়ার পরিকল্পনা করে এই বাংলাদেশে হিন্দুদের হত্যা করাচ্ছে, ভারতীয় দূতাবাসে হামলা করাচ্ছে এবং বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান আর সংবাদ মাধ্যমগুলোর ওপর হামলা করাচ্ছে। কেন? কারণ তারা চাইছে পরিস্থিতি এমন একটা হোক যাতে ভারত হস্তক্ষেপ করতে বাধ্য হয়ে যায়। তারা জানে যত বেশি বাংলাদেশের সাধারণ মানুষ আক্রান্ত হবে, যত বেশি বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হবে, ভারতের ভেতরে তো চাপ তৈরি হতে থাকবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। ভারত চিরকাল যে কাজটা করে এসছে, হয়তো অতীতে ইন্দিরা গান্ধী যে কাজটা করেছিলেন সেই কাজের উদাহরণটাই সামনে এনে দাঁড় করানো হবে নরেন্দ্র মোদীর সামনে। এটা তো রাজনৈতিক দিক থেকে চাপ বটেই। শুধু মানুষজন তাদের মাথায় রাখতে হবে যে ইন্দিরা গান্ধী যখন কাজটা করেছিলেন তখন বাংলাদেশ, তার সেখানকার মানুষ, তারা সবাই সাহায্যটা চেয়েছিল এবং পাকিস্তান সরাসরি ভারতের ভেতরে আক্রমণের চেষ্টা করেছে। এবার এক্ষেত্রে পাকিস্তান এগোবে না, এগোলে যে কী হবে সেটা অপারেশন সিন্দুরে বুঝে গেছে। ওই জন্য ভারতের ক্ষতি করতে বাংলাদেশকে কাজে লাগাচ্ছে। যদি ক্ষতি হয় বাংলাদেশের হবে এবং গোটা বিশ্বের সামনে ভারত তারা বদনাম হয়ে যাবে, তখন আন্তর্জাতিকভাবে ভারতের ওপর চাপ তৈরি করা যাবে। দেখুন পাকিস্তানের এই ভাবনা চিন্তা, এটা যে কতটা ক্ষতিকারক গোটা বিশ্বের জন্য, এটা কিন্তু সব দেশ জানে। হয়তো সেজন্যই বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার তিনি ওই ইউনুসের সরকারকে সতর্ক করে দিয়েছেন, পাকিস্তান সম্পর্কে একটু ভেবেচিন্তে চলুন আর ভারতের সঙ্গে অতীত সম্পর্কটা মনে রাখুন।
রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে তার জন্মের কথা মনে করিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে ভারত আর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মানে এখনকার রাশিয়ার অবদান সেটা আসলে একটা ঐতিহাসিক সত্য, যেটা ভুলে যাওয়ার মতো বিষয় নয়। আর যে দেশ নিজের অতীতকে ভুলে যায় সে দেশ নিজের ভিতকে ভেঙে গুড়িয়ে দেয়, তখন সে আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না। এই বক্তব্যের দুটো মানে, এক, বাংলাদেশকে মনে করিয়ে দেওয়া ভারত আর রাশিয়া না থাকলে পূর্ব পাকিস্তান থেকে আজকের বাংলাদেশটা তৈরি হতো না, আর দুই, ভারতের পাশে রাশিয়া সেদিনও ছিল, আজকেও আছে। এবার এই দ্বিতীয় কথাটা রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে কখন মনে করালেন? যখন পাকিস্তানের পথে হেঁটে সৌদি আরবের সাথে চুক্তি করতে চলেছেন ইউনূস। কিসের চুক্তি? বাংলাদেশ আক্রান্ত হলে সৌদি আরব বাংলাদেশের হয়ে লড়বে। এই একই চুক্তি তো পাকিস্তানও করেছে। কোনো দেশ পাকিস্তানকে আঘাত করলে সৌদি আরব নাকি সেই আঘাত তার নিজের ওপর হচ্ছে বলে মনে করবে। আশায় বাঁচে চাষা। পাকিস্তান আর বাংলাদেশ কি আশা করছে ভারত কোনোভাবে যদি প্রত্যাঘাত করে, জবাব দেয়, তাহলে সৌদি আরব তাদের পাশে দাঁড়াবে? তারা কি ভুলে গেছে ভারতের সাথে সৌদির যে সম্পর্ক সেটা আদৌ সম্ভব নয়? এবং তার থেকেও বড় কথা, বাংলাদেশ যেভাবে পাকিস্তানের জুতোয় পা গলাচ্ছে তাতে তো একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ তার নিজের নিয়ন্ত্রণে নেই, ওটা আইএসআই বা পাক সেনার নিয়ন্ত্রণে রয়েছে। দেখুন, পাকিস্তানে ঠিক যেভাবে সংখ্যালঘুদের মানে ওখানকার হিন্দুদের বা ওখানে যদি আর খ্রিশ্চানরা থেকে থাকেন তাদেরও বিভিন্ন সময় তাদের ওপর যেভাবে অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়, ঠিক একই ছকে তো বাংলাদেশেও এই সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। ঠিক যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে তার মধ্যে তো সেই একই ছায়া। আরও ওইখানেই থেমে থাকেনি, কিন্তু এত যে চারপাশে হইচই হচ্ছে তার মধ্যেও দীপু দাসের শেষকৃত্যের সময় হুমকির মুখে পড়েছে তার পরিবার, আর তারপরেও এক সংখ্যালঘু হিন্দু পরিবারের ঘর বাড়ি পুড়িয়ে তাদের হত্যার চেষ্টা হয়েছে। দীপু দাসের স্ত্রী কি বলছেন জানেন? বলছেন এই পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দুদের একমাত্র বাঁচাতে পারে ভারত। দীপু দাসের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, আগামীকাল ওই পরিবারের সঙ্গে আমি কথা বলবো ভিডিও কনফারেন্সিং করে, এবং দীপু দাসের পরিবারের অনেকগুলো পেটিএম নাম্বার ঘুরে বেড়াচ্ছে যারা ভারত থেকে অর্থ দিতে চান। আমি অফার করব তার স্ত্রী, বাবা মা, ওদের জন্য আমরা প্রত্যেক মাসে অর্থ নম্বর এনে আমি আপিলও করব গোটা পৃথিবীর হিন্দুরা যেন তাদেরকে অর্থ সাহায্য করে। দেখুন, দীপুর পরিবার বাংলাদেশের নাগরিক, শুভেন্দু অধিকারী তাদের সাহায্য করার কথা বললেন, কিন্তু ভারত সরকারের পক্ষে এক্ষুনি কিন্তু সরাসরি তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়, কারণ সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে যারা হিন্দু তাদের ওপর অত্যাচার বন্ধ করতে কূটনৈতিক চাপ তো ইতিমধ্যেই তৈরি করছে ভারত। ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে সেটা ভালো মতো বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার মুশকিল হচ্ছে, পাল্টা হিসেবে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েও ইউনূস একটা নাটক করতে চেয়েছেন। ভারত ও দেশে ভিসা অফিসগুলো বন্ধ করেছিল, এখানেও বাংলাদেশ ভিসা অফিস বন্ধ করতে চেয়েছে। এবার খেয়াল করে দেখুন কতটা হাস্যকর পদক্ষেপ নিচ্ছে ইউনূস প্রশাসন। বাংলাদেশ থেকেই তো মানুষ এদেশে আসেন বাণিজ্যিক প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, অন্যান্য সব কারণে অকারণে। এপার থেকে এই মুহূর্তে আর কারোর ওপারে যাওয়ার কোনো রকম আগ্রহ নেই। যদি যেতে হয় কাউকে, তারা বাধ্য হয়ে যাবেন যাদের আত্মীয় স্বজন হয়তো বাংলাদেশে রয়েছেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে যেতে পারেন। অর্থাৎ ঘুরিয়ে বাংলাদেশের মানুষের ওপরেই তো চাপ সৃষ্টি করলেন ইউনূস। অবশ্যই এটাই তো তিনি করছেন। আজ নিজের শিক্ষা উপদেষ্টাকে দীপুর বাড়িতে পাঠিয়েছেন ইউনূস, সোশ্যাল মিডিয়া সেটা ফলাও করে দেখিয়েছেন, কিন্তু তাতে চিড়ে বিচ্ছে না। এপারে দেখুন, ওই পারে এরকম ঘটনাগুলো ঘটলে যে সেটা ক্রমশ একটা বিরাট আবেগ তৈরি করবে, এবং সেই আবেগটা খুব বড় জায়গায় চলে গেলে যে শেষ পর্যন্ত
আমাদের দেশের সরকারও বাধ্য হতে পারে কোনো কিছু করতে, এটা ভেবে কিন্তু বাংলাদেশ চাপে পড়তে শুরু করেছে। আজ কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বিক্ষোভ হয়েছে, এটা তো হওয়ারই কথা ছিল। দীপু দাসের হামলাকারীদের বাংলাদেশের পুলিশ আড়াল করেছে, বাংলাদেশের ধর্মীয় নিপীড়ন চলছে, এই অভিযোগেই তো বাংলাদেশের ওই ডেপুটি হাই কমিশন অফিসটা সেটা ঘেরাও করে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ। দেখুন, প্রশ্ন তো উঠতেই পারে যে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ কলকাতায় করে লাভ কি হলো? দীপু দাসের হত্যাকারীদের তো ধরার দায়িত্ব ওখানকার পুলিশের, এখানকার পুলিশের ওপর চাপ তৈরি করে লাভ কি হলো? সোজা কথায় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না ওপারে যা ঘটছে তার একটা বিপরীত প্রতিক্রিয়া এখানের সমাজে তৈরি হচ্ছে, তৈরি হতে বাধ্য। দেখুন, ওপার বাংলার ধর্মান্ধরা বুঝছে না ওপারে হিন্দুরা অত্যাচারিত হলে এপারে তার উল্টো প্রতিক্রিয়া হতে পারে, কারণ এটাই তো স্বাভাবিক। কিন্তু মুশকিল কি জানেন? ধর্ম বা ধর্ম ভাই কাউকে নিয়েই এই ধর্মান্ধদের কোনো মাথা ব্যথা আগেও যেরকম ছিল না, এখনও নেই। যারা ধর্মের বেশাতি করে, যারা ধর্মের জিগির নিয়ে আন্দোলন করে, তারা আসলে ধর্মকে সামনে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। আমাদের ভাইয়ের জীবন্ত লাশ জ্বালিয়ে দিল, আর আমাদের এই রাজ্যের সরকার আমাদের ভাইদের ধরে মাথা ফাটাচ্ছে। পুলিশের দলদাস পুলিশ সন্তদের নিগ্রহ করতেও পিছপা হচ্ছে না, মহিলাদের নিগ্রহ করতে পিছপা হচ্ছেন না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিপন্ন। অতএব ইতিহাস সাক্ষী, একদিন করপাত্রীজি মহারাজের ওপর লাঠিচার্জ করেছিল ইন্দিরা গান্ধী, ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। দেখুন, আজ কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস ঘেরাও করতে যারা গেছিলেন তাদের কলকাতা পুলিশ সামলেছে ঠিকভাবে না সামলায়নি, সেটা যদি আপনারা বিচার করতে চান তাহলে সবার আগে যেটা ভাবতে হবে যে আমাদের এখানে এই অশান্তিটা কেন হলো? কেউ কি চাইছিল আমাদের এখানে এই অশান্তিটা হোক? কলকাতা পুলিশ তারা একটা সময়ের পর আক্রান্ত হলো। এবার আমরা দেখলাম যে কলকাতা পুলিশের জিপের ওপর উঠে বিক্ষোভ চলছে। দেখুন, বাংলাদেশে ভারতের হাই কমিশন আক্রান্ত হয়েছে, বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হয়েছেন, তার প্রতিক্রিয়ায় এখানকার ডেপুটি হাই কমিশনের অফিসে তারা যে বিক্ষোভ দেখাতে পারেন, আন্দোলন করতে পারেন, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু সেই আন্দোলনটার অভিমুখটা যদি পুলিশ প্রশাসনের সঙ্গে সংঘাতের জায়গায় ঘুরে যায় তাহলে শেষ পর্যন্ত তো আমাদের দেশের ক্ষতি, বা সেটা ক্ষতি যা হবার তো হলো। দেখলেন তো, মারলো আমাদের দেশের পুলিশ, আহত হলো আমাদের দেশের মানুষ। বিষয়টা ছিল হচ্ছে বাংলাদেশের, সেখানে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদ, ওখানে হিন্দুরা অত্যাচারিত হয়েছেন, এখানে রাস্তায় পড়ে মার খেলেন সাধুরা, সেই ছবি আপনারা দেখেছেন। এবার এই গোটা বিষয়টার মধ্যে এবার যদি আমরা একটু রাজনৈতিক দিক দিয়ে চলে যাই, একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা কি দেখব? দেখুন, কেউ ভাবতেই পারেন যে পুলিশ অতটা এগোতে দিল কেন, আরও আগে আরও ধৈর্য নিয়ে সামলাতে পারত। আবার কেউ বলতে পারেন, বিরোধীরা বলতে পারেন যে পুলিশের এই আগ্রাসী রূপ এটা আসলে সংখ্যালঘু ভোটটাকে একজোট করার জন্য শাসকেরা চেয়েছিল। আবার উল্টো দিকে এই একইভাবে পুলিশকে যে টার্গেট বানিয়ে নেওয়া, আমাদের সম্পত্তিগুলোর ক্ষতি করা এবং এই রকম একটা হিংসাত্মক জায়গায় চলে যাওয়া গোটা বিষয়টা, তাতে তো যে ছবিগুলো তৈরি হয়েছে, ওই বললাম সেই ছবিগুলো তো বিজেপিও ব্যবহার করতে শুরু করেছে। কারণ এই ছবিগুলো ব্যবহার করলে হিন্দু আবেগ একজোট হওয়ার সুবিধে রয়েছে, এবং তারা এটা বলতে পারছে যে মুখ্যমন্ত্রীর পুলিশ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের মতো সংরক্ষিত জায়গায় তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ দেখাতে দেয়, কিন্তু তারাই বাংলাদেশের উপদূতাবাসের বাইরে হিন্দুদের লাঠিপেটা করে বা গ্রেফতার করে। বাংলাতেও
হিন্দুরা নিপীড়নের শিকার হচ্ছে। এটা তো বিজেপি নেতারা বলতে শুরু করেছেন। প্রশ্ন তো একটাই, মাঝখান থেকে হচ্ছেটা কি? আমাদের দেশের ভেতর যে একটা অশান্তি তৈরি হচ্ছে, আমাদের রাজ্যে যে একটা অশান্তি তৈরি হচ্ছে, সেটাই তো এই বিচ্ছিন্নতাকামীদের উদ্দেশ্য। ওই যে সীমান্তের ওপারে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তার মূল উদ্দেশ্য তো ওটা। যদি ওখানে হিন্দুদের বিষয় সম্পত্তি দখল করা উদ্দেশ্য হয়, যদি ওখানে হিন্দুদের দেশ থেকে তাড়ানো উদ্দেশ্য হয়, তাহলে একই সঙ্গে তো এক ঢিলে দুই পাখি মারার মতো আমাদের দেশের সম্প্রীতি ওটাকে নষ্ট করাও তো তাদের উদ্দেশ্য। আমাদের এখানে অশান্তি তৈরি করাটাও তো ওদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য কি সাধিত হচ্ছে? প্রশ্ন তো একটাই। দেখুন, সহমর্মিতা দেখানোই যদি উদ্দেশ্য হয়, তাহলে নিজেদের সম্পত্তি ভাঙচুরের কি দরকার? বাংলাদেশের ঘটনায় কলকাতা পুলিশের উপর রাগ দেখিয়ে লাভ কি হচ্ছে? আর কলকাতা পুলিশেরই বা আমাদের দেশের মানুষের ওপর লাঠি চালিয়ে লাভ কি হচ্ছে? আমাদের এখানে সব পক্ষ সেই কাজটাই করছেন যাতে ওই বিচ্ছিন্নতাবাদীদের সুবিধে হয়ে যায়। ওখানে দেখুন, যত এই খবরগুলো যাবে, ওখানে বসে তারা হাততালি দিয়ে উৎফুল্ল হয়ে নতুন করে হয়তো মিছিল শুরু করে দেবে। আরেকটা কথা, জনতার ক্ষোভকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ভালো, কিন্তু মাথায় রাখা উচিত ওই মবক্রেসির কথা, রোমান মবের কথা। জনতার ওই ক্ষিপ্ত জনতার পিঠে চড়ে চলতে গেলে বা জনতাকে বুঝিয়ে সুঝিয়ে তার আবেগকে কোনো পথে পরিচালিত করার চেষ্টা করলে সেটা কিন্তু মাঝে মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর তা যদি হয়, তাহলে কিন্তু এখানেও ওই ডেমোক্রেসির বদলে মবক্রেসি মাথাচাড়া দেবে। আর সেটা হলে বাংলাদেশের মতো এখানেও মৌলবাদীদেরই সুবিধা হবে। পাকিস্তান বা বাংলাদেশের মৌলবাদীরা যে সেটাই চাইছে না, সেটা কি জোর দিয়ে বলা যায়? পুলিশ মেরেছে ইউনূসের পুলিশ, মমতার পুলিশ মানেই মোহাম্মদ ইউনূসের পুলিশ। আজকে যেভাবে সবাইকে মারলো পুলিশ, তাতে করে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ বানাতে চায় মমতার পুলিশ। আজকে মোহাম্মদ ইউনূসের পুলিশে পরিণত হয়েছে। প্রতিবাদ করার জন্যই আসা। তা হীরক রানীর পুলিশ যদি এরকম আচরণ করে, তাহলে লোকে কি করবে? ইট মারা হচ্ছে, লাঠি মারা হচ্ছে, সাধু সন্তদের গায়ে হাত তোলা হচ্ছে, এর থেকে কি দেখবো আমরা? অরাজনৈতিক প্রোগ্রাম ছিল সেখানে। বেগবাগানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করেছে, পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে সম্পূর্ণ একটি আন্তর্জাতিক সম্পর্ক জড়িত। সেইখানে যদি হামলা করতে যায়, তো কোনো কারণে এরা তো একটা হামলা করেই খালাস। এদের মধ্যে কজন সত্যিকারের সাধু, কজন কি, সেগুলো তো দেখতে হবে। আমরা পরিষ্কার বলছি, এই সমস্ত পুলিশ অফিসার যারা বেআইনি কাজ করেছেন, যেভাবে একটি শান্তিপূর্ণ মিছিলের উপর লাঠিচার্জ করেছেন, প্রত্যেককে দেখে নেওয়া হবে, প্রত্যেকের ব্যবস্থা হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জিন্না পুলিশ তৈরি করেছেন বিগত 8-9 বছরে ওবিসি এর মাধ্যমে মুসলিম যুবক এবং যুবতীদের চাকরি দিয়ে পুলিশের মধ্যে এই জিন্না পুলিশ, আমার মনে হচ্ছে যে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংসের সময় যেভাবে সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম পুলিশ অফিসারদেরকে দিয়ে কলকাতার হিন্দুদেরকে নিধন করানো হয়েছিল, কলকাতার হিন্দুদেরকে মারা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিকল্পনার দিকে যাচ্ছেন। যদি ওই উপদূতাবাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় দায়িত্ব কে নেবে? পুলিশ তো তার কাজ করেছে, উপদূতাবাসকে নিরাপদ রেখেছে যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। বাই চান্স যদি ওখানে এই যারা গন্ডগোল করতে গেছিলেন, তারা যদি কোনোভাবে উপদূতাবাসকে কোনোভাবে আহত করত, তাদের কোনো ক্ষতি হতো, গোটা দায় এবং দায়িত্বটা রাজ্য সরকার এবং পুলিশের উপর এসে পড়তো। এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয়, মুসলিম লীগের পুলিশ জামাতিদের পুলিশে পরিণত করার কাজ বৃত্ত সম্পূর্ণ হয়েছে। দেখুন, ওসামা বিন লাদেনের মৃত্যুর পর অ্যাবোটাবাদের ঘর থেকে একটা AK-47 উদ্ধার করেছিল ওই মার্কিন নেভি সিলস বাহিনী। গোটা বিশ্ব সেদিন চমকে গেছিল, এবং সব থেকে বেশি চমকে গেছিলেন কে জানেন? ওই AK-47 সৃষ্টিকারী মিখাইল কালাশনিকভ। কেন AK-47 তৈরি হয়েছিল জানেন? ওই সোভিয়েতের সঙ্গে জার্মানি যুদ্ধ চলছে তখন। আহত কালাশনিকভ হাসপাতালে শুয়ে
শুনতে পেলেন যে জার্মানির অস্ত্র রাশিয়ার চেয়ে উন্নত। নিজের দেশের মানুষের রক্ষায় 1947 সালে কালাশনিকভ তৈরি করেছিলেন কালাশনিকভ রাইফেল বা AK-47। বহু দশক পর লাদেনের ঘরে সেই রাইফেল উদ্ধার হওয়ায় কালাশনিকভ বলেছিলেন এর থেকে ঘাস কাটার যন্ত্র বানালে ভালো হতো। কালাশনিকভ বুঝেছিলেন তার তৈরি সৃষ্টি বিপথে চলে গেছে। আজ কালাশনিকভের মৃত্যুদিন। আজকে এই কথাগুলো কেন বললাম জানেন? কারণ দায় স্বীকার করে এই যে দংশনটা, যেটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, নিজের ভুল স্বীকার করাটা, সেটা আমাদের রাজনীতিবিদদের মধ্যে নেই। দেখুন, ভিড়ের চাপে কোনো দাবি আদায় হলে রাজনীতি সগর্বে কৃতিত্ব নেবে, কিন্তু সেই ভিড়ই বিপথে গেলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলা হবে। এটাই তো নিয়ম। এই যে মানুষগুলোকে খেপিয়ে দেওয়া হচ্ছে চারপাশে, কেউ সংখ্যালঘুদের খেপাচ্ছেন, কেউ সংখ্যাগুরুদের খেপাচ্ছেন, কেউ হিন্দুকে খেপাচ্ছেন, কেউ মুসলিমকে খেপাচ্ছেন। অথচ এরা সবাই ভারতীয় ছিলেন। তাদের সেই ভারতীয়ত্বটাকে মুছে ফেলে দিয়ে তাদের যুযুধান করে দেওয়ার চেষ্টা করছেন। এতে ভোটের রাজনীতিতে কারোর হয়তো সুবিধা হবে, কিন্তু তারপর যদি কোথাও সম্প্রীতিতে এতটুকু আঁচ আসে, তখন এই রাজনীতি কি করবেন? সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলা হবে। দেখুন, ওয়াক অফ আন্দোলনের কথাটা একবার যদি ভাবেন, তাহলে এই পরিষ্কার সত্যটা চোখের সামনে উঠে আসবে। কেন্দ্রের ওই আইন সংশোধনীর বিরুদ্ধে আন্দোলনের ধুয়ো কে তুলেছিল? শাসক শিবির। নমনীয় থেকে প্রশ্রয় কে দিয়েছিল? সরকার। কিন্তু সেই ভিড় যখন মুর্শিদাবাদের জাফরাবাদে দুজন হিন্দুকে খুন করলো, বাবা ছেলেকে ঘর থেকে বের করে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো, তখন কি রাজনীতি দায় নিল? না, বরং দায় চাপিয়ে স্বার্থসিদ্ধির খেলা শুরু হলো। আজ ওই ঘটনায় 13 জন অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করতে গিয়ে আদালত কি বলেছে জানেন? ওই হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে ব্যক্তিগত আক্রোশে খুন করা হয়েছিল। তার মানে কি? যে ভিড়কে সামনে এগিয়ে দিয়েছিলেন এই রাজনীতিকরা, সেই ভিড়কেই আসলে দুষ্কৃতীরা ঢাল করেছিল। ওই ভিড়ের চাপে যদি ওয়াক অফ আইন প্রত্যাহার হয়ে যেত, তাহলে শাসক সবার আগে কৃতিত্ব নিত, তাই তো? কিন্তু উল্টো হলো যখন, তখন সেদিন আন্দোলনের ধুয়ো তোলা সরকার কি কোনো দায় নেবে? শাসকরা কি কোনো দায় নেবে? সরকার তো এখন ওয়াক অফ আইন মেনে নিয়ে সম্পত্তি নথিবদ্ধ করার কাজ করছে। দেখুন, এই হরগোবিন্দ দাস আর চন্দন দাস সিপিএমের সমর্থক ছিলেন। মোহাম্মদ সেলিমরা ছুটে গেছিলেন, আর বিজেপি ঝাঁপিয়ে পড়ে ইস্যুটাকে হাতিয়ার করেছিল। দেখুন, ছিল ওয়াক অফ আইন বিরোধী আন্দোলন, কিন্তু শামসেরগঞ্জে সেটা শেষ পর্যন্ত পরিণত হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি একটা ভেঙে চুরে তছনছ করে দেওয়া একটা ঘটনা। সব রাজনৈতিক দলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু দায় কি কেউ নিয়েছে? খেয়াল করে দেখুন, 2 জন হিন্দু মারা গেছে, 13 জন মুসলিম তারা এখানে শাস্তি পেয়েছেন। কিন্তু এই 15 জনই তো এই দেশের নাগরিক, সবাই ভারতীয়। বাংলাদেশে মারছেও বাংলাদেশি আর মরছেও বাংলাদেশি। ওপারের উগ্র মৌলবাদ যেভাবে মারামারি কাটাকাটি করাচ্ছে, ঠিক একই রকম ফাঁদে আমরাও পা দিয়ে ফেলছি না তো? ভেবে দেখার সময় এসছে। কিন্তু খেয়াল করে দেখুন, আরও বেশি করে ভাবুন এই জন্যে যে দাঙ্গা শব্দটা এতদিন বলা হলেও, প্রথমে তো বলা হতো না, এখন আকছার নেতা নেত্রীদের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই প্রথম আদালতেও দাঙ্গা কিন্তু প্রমাণিত হয়ে গেল। রাজ্য সরকারের পুলিশ আমরাকে ফাঁসাল দিয়ে একদিন প্রমাণ করবো স্যার যে মমতা সরকার ফাঁসাল দিয়ে। বাংলাদেশের মতো যেমন ওগুলো বাংলাদেশে আগে থেকে টার্গেট ঠিক করা ছিল, এখানেও আগে থেকে টার্গেট ঠিক করে উস্কানি তৈরি করা, ঝামেলা তৈরি করার চেষ্টা ছিল কিনা, এটা যারা অভিযুক্ত তারা তাদের নাম বলে দিক যে কাদের নির্দেশে এই কাজগুলো ওরা করেছিলেন। এই কেসটা ল্যান্ডমার্ক কেস হয়ে থাকবে আমাদের ইতিহাসে, এই জন্য যে মব লিঞ্চিং এটা প্রথম কেস যেটা কনভিকশন হলো, এবং রাইটিং এর জন্য এটা একটা রেয়ার কেস, কারণ রাইটিং এর কেসের কনভিকশন খুব রেয়ার। চাইছি আমার ছেলে স্বামীকে হত্যা করলে এমন করে কেটেছে, ছেলেকে তো করে খাসি কাটা করে কেটেছে। আপনি ফাঁসি চান, আইনি লড়াই হবে, আমরা আপনার সঙ্গে আছি। বাড়ির ভিতরে ঢুকে
পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে 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 খণ্ড 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 করে খুন যারা করলেন, পৈশাচিক খুন, এদের ফাঁসি গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ চেয়েছে। তদন্তকারীদের যে তদন্ত সেটা সঠিকভাবে হয়েছে বলে প্রমাণিত। এবার বাকিটা তো যেখানে কোর্ট রায় দিয়েছেন তার উপর দাঁড়িয়ে এই ধরনের কমেন্টের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না। দেখুন, নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না, তাই রাজপথে যখন ওই উন্মত্ত জনতা দাপিয়ে বেড়ায় তখন তার হাত থেকে শিল্পীরাই বা কী করে নিস্তার পান। দুদিন আগেই তো ওই জনতারই চোখ রাঙানির শিকার হয়েছেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। ভাবছেন তো জনতা কোথায়, মব কোথায়? ও তো একজন, ঠিক উদ্যোক্তাদের একজন, কিন্তু এই একজনই তো এখন ওই বহু জনের একজনের অঙ্গ। কারণ যখন দেখবেন যে কোথাও কোনো প্রতিবাদ ওঠে না সেইভাবে, যখন দেখবেন তার হয়ে কেউ সাফাই গাইতে এগিয়ে আসেন, তখন আপনাকে বুঝতে হবে তার সঙ্গে এই মৌন থেকে সম্মতি দিচ্ছেন অনেকে। সেটাকেও মব বলেই ধরতে হয়। ওই যে মেহবুব আলম, তিনি উদ্যোক্তা, তিনি মঞ্চে উঠে গায়িকাকে শাসালেন, জাগো মা গানটা গাওয়ার পরে সটার মঞ্চে উঠে সেকুলার গান গাওয়ার ফরমান দিলেন, কিন্তু তার মানে প্রতিবাদটা সেইভাবে হলো কি? বাকিরা যারা ওখানে ছিলেন তারা কি এই অন্যায় দাবির বিরোধিতা করেছিলেন? না, বরং এই ইস্যুতে বাকি দর্শকদের চুপ করে থাকাটাই মেহবুবকে সমর্থন জুগিয়েছে। ফলে এখানে মেহবুবের দাবিকে ওই অনুষ্ঠানে জড়ো হওয়া মবের দাবি বলেই মেনে নিতে হয়, এবং বুঝতে অসুবিধা হয় না লগ্নজিতা আসলে মবক্রেসিরই শিকার। যে মবক্রেসির শিকড়টা ওই অনুষ্ঠানে অনেকটা জায়গা ছাড়িয়ে আরও অনেকটা দূরে ছড়িয়ে পড়েছিল। না হলে লগ্নজিতা পুলিশে অভিযোগ করলেন, পুলিশ মেহবুবকে গ্রেফতার করলো, অথচ এ নিয়ে বাইরে তেমন প্রতিবাদ নজরে এলো না। অভিযোগটা মঞ্চে উঠে শিল্পীকে হেনস্থা করার। আজকে আবার সেটা তুলছি, তার কারণ সাধারণ শিল্পীরা কোথায়, বুদ্ধিজীবীরা কোথায়? কারুর মনে হচ্ছে না এটা প্রতিবাদ দেখানো উচিত? কারুর মনে হচ্ছে না যে একটা অন্ধকার আমাদের গ্রাস করতে আসছে, অন্তত মোমবাতি হাতে একটু প্রতিবাদ মিছিল করে সেই ওই অন্ধকারটাকে একটু কাটানোর ব্যবস্থা করি? কেউ নেই, কিন্তু মোমবাতি খুঁজছেন। সোশ্যাল মিডিয়া লগ্নজিতার হয়ে কোনো ট্রেন্ডিং কিচ্ছু নেই। আসলে এগুলো যখন হয় না, তখন কিছু অপ্রিয় কথা মনের মধ্যে চলে আসে। আমাদের একটা অদ্ভুত বিষয় আছে জানেন তো, আমরা সেকুলারিজম এই বিষয়টার সংজ্ঞা যে যার নিজের মতো করে তৈরি করে নিই। ওই মেহবুব আলম যেরকম করে নিয়েছেন, ওনার কাছে সেকুলারিজম মানে অন্য ধর্মের কেন সামান্যতম তাদের মতো কোনো কিছুও পালন করা যাবে না, ধর্মের সঙ্গে অন্য ধর্ম পালন করা যাবে না, তাই বলেছেন তিনি। গানের আর নয়তো সেকুলার কি হয়? ধর্মনিরপেক্ষতা মানে যে অন্য সব ধর্মকেই সমানভাবে তার নিজের ধর্ম পালন করার সুযোগ দেওয়া, সেটা উনি নিশ্চিতভাবেই জানেন না। আচ্ছা, কথা বলুন তো, এখানে ঠিক একইভাবে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা বা ধর্মনিরপেক্ষ সাজার চেষ্টাটা, সেটাও কি খুব সিলেক্টিভ, বাছাই করা? যদি বাংলায় এসে কোনো মুসলিম শিল্পী তিনি কোনো ধর্মীয় গান গাইতে গিয়ে কোনো ধর্মীয় চোখ রাঙানির মুখে পড়তেন, তাহলেও কি বাংলার শিল্পীরা এইভাবেই চুপ করে থাকতেন? নাকি সবাই ঝাঁপিয়ে পড়তেন যে এটা বাংলার ঐতিহ্য নয়, সংস্কৃতি নয়, এটা প্রমাণ করার জন্য? হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ করাটা বোধহয় ততটা প্রগতিশীল নয়, এরকম ভাবছেন কি তারা? দেখুন, এই ভাবনাগুলো কিন্তু এরাই সবার মনের মধ্যে ঢোকান। অথচ কেউ ভাবলেন না একজন শিল্পীর বিরুদ্ধে অন্যায় হলো, তার কোনো সেইভাবে জাত দেখার বিষয় নেই, গানের কোনো জাতের বিচার নেই, ধর্মের ব্যাপার নেই, সাধারণ বিষয়। কেউ ভাবেন না। দেখুন, লগ্নজিতা একা লড়াইটা চালিয়ে যাচ্ছেন। আগেই জানিয়ে দিয়েছিলেন দেবী চৌধুরানী সিনেমায় ওই জাগমা গানটা তিনি সব অনুষ্ঠানে গাইবেন। প্রতিবাদ জানাতে তিনি কথা রেখেছেন, ওই গানের পরেই কোট আনকোট সেকুলার বলে তিনি লোকজনকে যথাযথ বার্তাও দিয়েছেন। প্রতিবাদ পথে নেবে হোক, মুখে হোক,
ফেসবুকের মাধ্যমে হোক, প্রতিবাদ একটা দরকার। লগ্নজিতাকে হ্যাটস অফ, স্যালিউট, যে ও অত্যন্ত সুন্দরভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে এবং পেরেছে, সবচেয়ে বড় কথা। এবং প্রত্যেকে আমরা ওর সঙ্গে আছি। আমি গাওয়ার আগে আমার বড়রা আমাকে বলেছিলেন, বা স্টেজ থেকেও তারা বলেছেন মাইক্রোফোনে, যে লগ্ন আজকে গাইবে, বসন্ত এসে গেছে গাইবে এবং একটি সেকুলার গান গাইবে। আমার বড়রা আজকে আমাকে যেভাবে সাপোর্ট করলেন এবং যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করলেন, আমার তো মনে হলো যে ওনারা একটা ভীষণ ভদ্র, শান্ত একটা প্রতিবাদী করলেন। শান্ত প্রতিবাদ, ভদ্র প্রতিবাদ। দেখুন, টলিপাড়া সহকর্মীদের প্রতিবাদ নিয়ে বলতে গিয়ে কি সুন্দর দুটো শব্দ ব্যবহার করলেন লগ্নজিতা, খেয়াল করলেন? আচ্ছা, শুনে আপনাদের মনে হচ্ছে এটা কীরকম একটা অক্সিমোরন, মানে যে জিনিসটাকে বাংলায় বলে আর কি ওই সোনার পাথর বাটি, মানে এটা সেরকম না, ভয়ঙ্কর সুন্দর, দুটো বিপরীতধর্মী শব্দ পাশাপাশি থাকলে সেরকম আর কি। শান্ত প্রতিবাদটাও তো সেই গোত্রেরই একটা শব্দবন্ধ। হ্যাঁ, প্রতিবাদ শান্ত হয়তো হয়, ওটার অন্যরকম চরিত্র আর কি, আমরা বুঝতে পারি না। আমরা অন্যরকম, সাধারণ মানুষ যেরকম বুঝি তাতে তো অন্যরকমভাবেই গোটা বিষয়টা হওয়ার কথা। বিরোধিতার চরিত্রটাই তো সশব্দ হওয়ার কথা। নিঃশব্দে যে প্রতিবাদ, সে প্রতিবাদের সেই রকম যদি কোনো ফল বা প্রভাব বা ইম্প্যাক্ট, সোজা কথায় ধাক্কা যদি না থাকে, তাহলে সে প্রতিবাদের কি মানে আছে? লগ্নজিতাকে মঞ্চে উঠে যে হেনস্থা করেছিল, তার অভিযোগ ছিল লগ্নজিতা নন সেকুলার গান গেয়েছে, তাই তো? এটা মনে হচ্ছে না কোনো গান নন সেকুলার হয় না? কারণ সেকুলারিজম হলো অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা। আবার বলছি, কোনো গান, কোনো শিল্পই অন্য ধর্মের বিরুদ্ধে অসহিষ্ণুতার কথা বলে না, তাই নন সেকুলার গানও হয় না। একটা অবাস্তব কথা যিনি বলেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদটা বোধহয় সশব্দে হওয়া উচিত ছিল। সেটা না হয়ে তারা শান্ত প্রতিবাদ করেছেন, ভদ্র প্রতিবাদ করেছেন, হয়তো এটাই বুঝিয়ে দিতে আমাদের এখানে এই প্রতিবাদ শব্দটাই আসলে সোনার পাথর বাটি।